পিছিয়ে যান। দাদা দাও, আমরা আজকে দাদার এখানে আসছিলাম। দাদা খুব এক্সপিরিয়েন্স পারসন, 60 বছর বয়সে প্রায় 40 ইয়ার্স মনে হয় এই লাইনে আছে। হ্যাঁ, শুরু থেকেই দাদার প্রজেক্ট, আমার এটা প্রজেক্ট খুব ভালো লাগলো আমার এটা। দাদা পরিচয় দিয়ে কথা বলবে। আর যে নার্সিং পুকুর প্রিপারেশন চলতেছে, ঠিক আছে, যে কীভাবে প্রিপারেশন করবে আর দাদার যে ফলাফল দাদা নিজে শেয়ার করবে, যা আমরা আসলে দাদার পাশে প্রজেক্ট আছে কিন্তু ওভাবে সায়েন্টিফিক না, অনেকে কাজে লাগায় না, বাট দাদার এক্সপিরিয়েন্স থেকে এগুলো খুব কাজে লাগে। আমরা দাদার কাছ থেকেই শুনবো, ঠিক আছে। দাদা পরিচয় দিয়ে একটু কথা বলেন যেন সবাই আমাদের শুনতে পায় এবং আপনার এই জিনিসগুলো যেন সবাই ফলো করে। দাদা এদিকে তাকান, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ওকে। দাদা এখন আমরা যে মাছ গত বছর থেকে উঠাই ফেলেছেন, এখন আবার এই সিজনের জন্য হ্যাঁ যা করতেছেন সেটা সুন্দর করে বলেন। আর এটা বলেন এখন, ঠিক আছে, আচ্ছা ওকে। ওই যে নার্সিং পুকুর যে আপনি করতেছেন, নার্সিং পুকুর কীভাবে করতে হয় এই প্রিপারেশন প্রস্তুতি। উঠাই ফেলাইছি, মাছ উঠাই শুকাই দিচ্ছে যে, জি জি জি, শুকাই দিয়ে সুন্দরভাবে চুন মারবো। এদিকে হ্যাঁ হ্যাঁ, চুন মারে এইটাই পানি যে ঠিক হবে, এই মাছটা এটা ওটা পোনারা ছাড়বো। আচ্ছা, এবার ছাড়ার পরে যেটা প্রমাণ প্রোডাকশন ভালো হয়েছে, ভালো হওয়ার পরে আমি খাদ্য খাবার দিয়ে মাছটা গুনে গুনে অন্য জায়গায় ছাড়বো। ওই যে তার আগে যেটা বলছিলেন একটু, সেটা হচ্ছে যে ওই সুন্দর করে সমান করে নেফে দিয়ে নেটিং করবেন, নেটিং করে দেবেন, নেট দিয়ে ঘিরতে হবে সাইডে, যাতে ব্যাং সাপ কিছু না ঢুকতে পারে, হ্যাঁ, তাহলে আমার পোনাগুলো ঠিক মতো উঠবে। ওই যে কালকে বলছিলেন যে মাছে সবাই খায়, ওই ব্যাপারটা শেয়ার করতে। যদি আমরা সতর্ক না থাকি তাহলে কি ঘটনাগুলো ঘটবে? ওই দেখা যাচ্ছে কি, আমি যদি মাছটা দেখা যাচ্ছে আমার খাবার খাচ্ছে না, এবার আমার একটা প্লেট আছে, ওই প্লেটে এবারে দেবো, দিয়ে আমি সকালে এসে উঠবো, উঠে যদি দেখি আমার খাবার আছে তাহলে বুঝবো যে খাবারের কোনো ঘাটতি নেই। আর যদি খাইয়ে ফেলা সব, তাহলে বুঝবো যে আমার খাবারের একটু ঘাটতি আছে। আলগাছাল উঠে আমি কিছু বাড়াই দেবো। হ্যাঁ হ্যাঁ। আর যদি আমরা নেটিং না করি তখন কি সমস্যাগুলো হয়? তাহলে ওই নেটিং না করলে দেখা যাচ্ছে কি, ওই যে সাপে খাবে, ব্যাঙে খাবে, ইন্দুরি খাবে, সুসোই খাবে, ওই মাছ কুলিয়ে আসবে আর ধরে ধরে খায়। হ্যাঁ, রাত্রিবেলা তার কুলে আসে, তার ধরে ধরে খায়, আমার মাছের প্রোডাকশন কমে যাবে। এটা একটা, আর মানে আমি গুনিয়ার পাবো না। আর হচ্ছে চুন দিতে হবে। হ্যাঁ, চুন তো এই যে শেষ দিছি, ওই যে চুন ফেলাইছে, হ্যাঁ ঠিক আছে, একবার ফেলাইছি, আবার খেসবো, আবার ফেলাবো, তারপরে সুন্দরভাবে রেনু দেবো, ওই নেট দিয়ে গিয়ে, ওই যে নেট ওইগুলো। এবং ওই গতবার যে আপনি করছিলেন যে প্রিবায়োটিক প্রোবায়োটিক্স নামে কোনো কিছু ব্যবহার করছিলেন? না, আমি শুধু ওই যে ডলোমাইট, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ওইটা ব্যবহার করি। আর হলো শুধু ওই খাবার এই 3 বেলা দিয়ে যাই। আর তার ভিতরে ওই যে আছে, ওই যে কি বলে ওই যে এটা হলো মানে ওই ভিটামিন জাতীয়, মাছের গ্রোথ বাড়ে, হ্যাঁ, ওইগুলো একটু ব্যবহার করতে, মিনারেলস, হ্যাঁ মিনারেল, ওইগুলো একটু ব্যবহার করে ফিটের সাথে মাহায় দিলে সুন্দরভাবে গ্রোথ আসে। হ্যাঁ, এবার আমরা মোটামুটি এরপরে যে খাবার নিয়মিত দিচ্ছেন, তারপরে এই যে আপনার চিটাগুড় পালিশ, ইস্ট পাউডার, হ্যাঁ এইটাই বলছিলাম। জি জি জি, আমি এই জায়গায় ভিজে রাই ড্রামকে। গুড, এইটাই হ্যাঁ জি, এইটাই আমি 3-4 ড্রাম ভিজে রাই, যেটুকু লাগবে আর কি পরিমাণ মতো। হ্যাঁ জি জি, ভিজে রাইয়ে আমি সুন্দরভাবে একদিন খায় 24 ঘন্টা পরে আর কি ওইটাই শীতে। হ্যাঁ, আমি ওইটাই বলছিলাম যে ওই জিনিসটা খুব হ্যাঁ জি জি, সাদা মাছ, চিংড়ি মাছ, ওটা সম্পূর্ণ একটা নরম একটা ভাব আসে, প্রাকৃতিক খাবার। হ্যাঁ, প্রাকৃতিক খাবার তৈরি হলে খাবার কম দেওয়া লাগে, আর এবার মাছটার গ্রোথ আসে। হ্যাঁ, আপনি ওইটা জিনিস দিলে মাছের সার্ভাইভেবিলিটি, সংখ্যা বেশি পাওয়া যায়, কোনো সমস্যা হয় না, মাছ খাওয়ার রুচি বাড়ে, মাছের কালার ভালো থাকে, পানি ভালো থাকে। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। একটু ওটা ব্যবহার করার আগে একটু চুন দিতে হবে। আর যে মাছের আবাসস্থল যেটা করছিলেন, যে বলছেন যে মাছের একটা আবাসস্থলের ব্যাপার করছিলেন, যে মাছ খায়, ঘুমায়। হ্যাঁ, ওই যে কিছু ডালপালা রাখতে হবে, আর পানি ভালো যার মাছ ভালো তার। হ্যাঁ, পানি যার ভালো থাকবে মাছ ভালো থাকবে। আর অনেকে যে ওই নর্মাল খাবারগুলো খাওয়ায়, যে একদম কম দামি নর্মাল খাবার, ওতে কোনো লাভ হবে না। জি জি জি, জীবনে কোনো লাভ করতে হবে না। গেরে ভাই দিলে মাছের তারে ভাই দেবে। গুড, এইরকম এক্সিলেন্ট কথাবার্তা, যে ঘের ফাঁকে মাছে ফাঁকে, খাবারে ফাঁকি দিলে ঘের ফাঁকি দেবে। হ্যাঁ, আমি 3 বেলা খাই, পানি খাই, ভাত খাই, তরকারি খাই, সব খাই। মাছে কি খায়, মাছে যা খায় তা যদি আমি না দিই, ওর যে একটা আবিষ, তা যদি আমি না করতে পারি, তাহলে আমার মাছ করে লাভ হবে কি? মাছের চাহিদা মতো যদি খাবার আমি না দিতে পারি, তাহলে তো খাবে না, মাছও হবে। এবং সেটা ভালো মানের খাবার। হ্যাঁ, ভালো মানের খাবার দিলে মুহির উচিত আনতে হবে, ভালো মানের খাবার দিলে ঘেরে লস হবে না। অনেকে যে এখন যে অনেকেই বলে যে চিংড়ি মাছ দিয়ে পায় না, আমরা খুব লসের মধ্যে আছি। ওইগুলো শোনেন, ওই
যে খাবারটা পোস্ট করে ওই খাবারটা ভালো মানুষ খাবা না, ওই খাবারটা মাটিতে পড়ে থাকে, নষ্ট হয়, পড়ে থাকলে ওই মাটিতে গ্যাস হয়। গুড গুড, ভেরি গুড। গ্যাস উঠলি ওই মাছের খায় না, ওই মাছে খায় কি ওই যে চিংড়ি মাছে খসড়ায়, খুশি ওই খেসারালে ওই নরম চিংড়িটা ধরে খেয়ে ফেলা। আরো কত মারাত্মক ক্ষতিকর অবস্থা। তার মানে মাছ কি এমন একটা প্রজাতি, সে মাছে ব্যাঙে খায়, সাপে খায়, কুচিয়ে খায়, মানুষে খায়, আবার মাছে খায়। ওই চিংড়ি মাছটা খেয়ে ফেলে, গুড, তারপরে মাছ খায়, মাছ থাকে না। থাকে না। তার মানে আমরা ম্যানেজমেন্টের মানে আমরা এই ত্রুটিগুলো করার কারণে এই ঘটনাগুলো ঘটে। ওই চিংড়ি মাছ করতে গেলে পাতারি এই যে দিছি না সুন্দরভাবে, যে দাড়ি করতে হবে, ওই দাড়ি চিংড়ি মাছটা আর খাবার যে ছিটাবে সে হিসেব করে ছিটাতে ছিটাতে 1 টাকাও তার লস হবে না। 3 ভাগ খাটালি 2 ভাগ লাগ, 2 ভাগ লাভ হবে, 2 ভাগ লাভ থাকবে, লাভ থাকবে। তার মানে আপনার এই যে দীর্ঘদিনের এক্সপিরিয়েন্সে যারা শুনবেন, ঠিক আছে, তারা অবশ্যই দাদার পরামর্শগুলো ফলো করবেন। দাদা তো 30 বছর ধরে কাজ করতেছে, কখনো লসের প্রজেক্ট দেখে না, উনি কখনো এটা সাপোর্টেই দেয় না। লস কেন হবে? লস তো হয়, লস। তা আবার সোনা চাষের মধ্যে 2-3 রকমের মাছ থাকতে হবে, রুই, কাতল, চিংড়ির গেড়ে 3 রকমের মাছ থাকবে, তলে স্থল, মধ্যে স্থল, একেবারে ভেরি গুড। কাতলা মাছ থাকতে হবে, ব্রিগেড কাপ, সিলভার কাপ, উপরের স্তরে খাবার খাবে। আর কিছু ব্রিকেট ফেলে রাখতে পারে, ব্রিকেট সিলভার, তাহলে ওইটা অক্সিজেন দেবে, জলে অক্সিজেন দেবে, দৌড়। গুড। মানে ওগুলো দৌড়োয়, এক জায়গায় বসে থাকে না, ওইগুলো খালি খায় আর দৌড়ে, মানে এনভায়রনমেন্টটা ভালো করে। ব্রিগেড কাপ, কাতলা, গুড, ভেরি গুড। আর এখানে একদম ফাঁকা জায়গা। ও দাদার পরিচয় দেওয়া হলো না, তার নাম বলা হয়নি, নাম আর কোন জায়গা? আমার নাম হলো শ্যামল মন্ডল, এটা তেরোখাদা। আচ্ছা, গুড, ভেরি গুড। আচ্ছা, দাদার বিভিন্ন জায়গায় প্রজেক্ট আছে, শুটকি আছে দাদার সাথে। আমার বাড়ি হলো অরিজিনাল মূল বাড়ি হলো নড়াইল, কালিয়া থানা, গ্রাম 5 গ্রাম, পেড়ালি ইউনিয়ন। অসংখ্য ধন্যবাদ দাদাকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ দাদা, আপনার মূল্যবান কথাগুলো অনেক ভালো লাগলো আমাদের কাছে। অনেকে যারা দেখবেন, শুনবেন, হ্যাঁ, প্রজেক্ট করলে দাদার এই জিনিসগুলো, সিম্পল জিনিসগুলো ফলো না করলে প্রজেক্ট করার দরকার নেই। হ্যাঁ, জাস্ট প্রজেক্টের মতো হবে, দেখেন কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। ওই যে আমি অ্যাড করে নেবেন। ওই দাদা আরেকটা কথা বলছিলেন যে আপনি যে দীর্ঘদিন যাবত করেন, কি জানি, ওই হ্যাসারির মাছ দেন। হ্যাঁ, হ্যাসারি মাছ আপনি সম্পূর্ণ হ্যাসারি মাছে ডিপেন্ড করেন। হ্যাসারির সুবিধাটা কি, মানে সব মিলে এটার মধ্যে একটা হ্যাসারি হচ্ছে কি, এখন এই যে নতুন এই যে মেদিনীপুরে উঠেছে, তারপরে ওই যে উড়িষ্যার আছে, কেরালা, মেদিনীপুর হাই সুপার যারা বলে, তা আমি এবার লাভবান না, বিশাল লাভবান। আচ্ছা, গুড, ভেরি গুড। আমার 4 মাসের ভিতরে মাছ বিক্রি হয়ে গেছে। এইটা 3, 3.5, 4 মাস, 3 মাসে, 2 মাসে বিক্রি করা শুরু হ্যাঁ, গুড। আমার 25টাই 20টাই 30টাই কেজি চলে এসে ওই সময় থেকে তারপর আস্তে আস্তে আর বড় বিক্রি করেছি 1125টা। গুড। তারপরে আস্তে আস্তে আমি যে 1000 আইছে, আমি আর বেশি না বেচলে সেই মাছ বড় বানাই, এখন 1300টা 1200 কেজি আছে। গুড। মানে ওই হ্যাসারি মাছের সুবিধাটা কি, আপনি ফার্স্টের দিকে মাছ ধরতে পারতেছেন, যে মাছের দাম বেশি। যারা যখন নদীর মাছ মানে ছাড়া শুরু হয়, তখন হ্যাসারি মাছ বিক্রি শুরু হয়, পরে ছাড়বো, মানে নদীর মাছ পরে ছাড়বো। হ্যাঁ, এটা আবার এই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়েতে বিক্রি শুরু হয়, এটা এই সময়। তার মানে আপনি 2 বারে লাভ করতেছেন। কিরকম লাভ? সেটা হচ্ছে যখন আপনি হ্যাসারি মাছ দিচ্ছেন, মাছগুলো আগে উঠতেছে, আর যখন নদীর মাছ দিচ্ছেন তখন ওই মাছগুলো উঠতেছে আবার শেষের দিকে, যখন কারো মাছ থাকে না। মানে গুড, ভেরি গুড, একটা পারফেক্ট আইডিয়া। হ্যাঁ, সুযোগ থাকলে এই টেকনিক অবলম্বন করতে হবে। টেকনিক অবলম্বন না করলে আপনি মাছ চাষে লাভ করতে পারবেন না। সবাই আনিজ অ্যাভারেজ করলে হয় না। হ্যাঁ, ওই একটা মাছ বিক্রি হয়ে যাবে, আর একটা মাছের ভিতরে ঢুকে পড়বে। হ্যাঁ, ঢুকে পড়বে, সেই মাছটা নেট দিয়ে করতে হবে। করার পরে খাদ্য খাবার খেতে হবে না, গুঁড়ো মাছ তো, ওইটা সুন্দরভাবে যে করা হবে, ওই মাছটা যদি 2 কর 1.5 কর হবে, ছেড়ে দিতে হবে ইন্টারগেটে। হ্যাঁ, আর ওই বড়টা তুলে দিতে হবে। তার মানে ঘেরের ভিতরে নেট দিয়ে ঘের করে, ওটা একটু বড় হয়ে যাচ্ছে, ওটাকে আবার মানুষ করে, একদম খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর সিস্টেম, ঠিক আছে। আমার করা রয়েছে এই যে মাটি কাটা না, এই যে এইটা ধরে করি নেট দিয়ে এখানে আবার ওই মাছের ভিতরে মাছ, মানে পুকুরের ভিতরে ছোট পুকুর। হ্যাঁ, হ্যাঁ, নেট দিয়ে সরাই দিই। তার মানে সিস্টেমটা হচ্ছে পুকুরের ভিতরেই ছোট পুকুরে ওই পরে নদী রেণু বা অন্য কোনো রেণু, নদী রেণু, ওইটা নদী। হ্যাঁ, এই বছরে বিক্রি হবে, যেখানে এই যে বৈশাখ মাসে বিক্রি শুরু হবে। বৈশাখ জ্যৈষ্ঠে আসার মানে আমি তাহলে তুফুল আকারে দাম। তার মানে আমরা সবসময় মাছ সেল করতে পারতেছি এবং দাম ভালো পাচ্ছি। সবাই যখন বিক্রি করে তখন আমার মাছ থাকবে না। সবাই যখন বিক্রি করবে আমি যাবো না, মার্কেটে আমি যাবো না। আমার মার্কেট না যাওয়ার টেকনিক, ঠিক আছে। সবার জন্য ধন্যবাদ দাদা, আসলে এক্সিলেন্ট লাগলো। হ্যাঁ, ঠিক আছে। আরও দাদার কাছে অনেক কিছু শেখার আছে। আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে মাছের আশ্রয়স্থল, আবাসস্থল, মাছ খায়, ঘুমায়, থাকার জন্য জায়গা দেওয়া লাগে। যখন সে বাথরুম করার দরকার তখন সে মাছ বাইরে যায় বাথরুম করে, যেখানে থাকে সেখানে বাথরুম করেন, টয়লেট করে না। সবার জন্য এক্সিলেন্ট। সে রাত্রেবেলা আবাসস্থল যায়, ঘুমায় থাকে। হ্যাঁ, ঠিক। আমরা যখন বাইরে থেকে করি, কোনো
ইয়ে থেকে আবাসস্থলে যায় ঘুমায়। এই জিনিসগুলো সবসময় আমাদেরকে, মানে আমি যদি মাছ চাষ করি, সোনা চাষ করি, আমাকে ওই সময় ওর যা সিস্টেমগুলো আমাকে করলে আমাদের লস হওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে। আর সোনা চাষে লস করলে সে চাষিয়ে না, সো আপনার ওই চাষ বাদ দিয়ে অন্য জায়গায় ট্রান্সফার হয়। কেন লস হবে? আমার একটা মাছের পাশে খরচ হচ্ছে 2 টাকা কিনা, এবার আমার 1 লাখ মাছ ছাড়তেছি আমি এইটুক জায়গা, আমার 18 বিঘা জায়গা, 1 লাখ মাছ রেনু ছাড়তেছি, আমার বিক্রি আছে 25 লাখ 30 লাখ টাকা বিক্রি আছে গুড প্রত্যেক বছরে। তো আমার লস হবে কেন? লস হবে কেন? আর আমি একটা রুই মাছ ছাড়তেছি আমি 20 টাকা দিয়ে, 30 টাকা দিয়ে, আমি সেই রুইটা বিক্রি করতেছি 400 টাকা 350 টাকা। গুড। তা আমার লস হবে কেন? আমার তো লাভ হবে, দ্বিগুণ লাভ হবে। ছেলে মেয়ে নিয়ে খাটবো, লোকজন আছে এরা খাটবে, আমি খালি শ্রম দেবো এর পাশে। বুদ্ধি, মেধা শক্তি প্রয়োগ করবে, কোনটা কি কখন কি করতে হবে, এই মানে বুদ্ধি। কখন কি করতে হবে, নতুন যে সময় পানিটা আসবে সেই সময়তে আর কি এর পদক্ষেপ নিতে হবে। আমি ঘের করবো, এ করতে গেলে আগে তলি সেচতে হবে, সেচ দিয়ে চুন ব্যবহার করে শুকোয়ে গাছের যদি ডালপালা থাকে কাটতে হবে, কাটে মানে ছায়া থাকবে না কোনো জায়গায়। গুড। ছায়া থাকলে মাছ হবে না, মাছ হবে। রোদ্দুর, সূর্যমুখী রোদ্দুর যে জায়গা লাগবে সেই জায়গায় মাছ হবে। ওই আরেকটা কথা বলছিলেন যে নার্সিং পুকুরের ক্ষেত্রে ওই যে 4 ফিট 3 ফিট 2 ফিট, এবং হ্যাচারির ক্ষেত্রে যে ওই রোদ, হ্যাঁ জি। এবার আমি রেনু ছাড়লাম, আমার 3 স্থলে যদি আমার পানিটা থাকে তাহলে আমার মাছটা প্রোডাকশন ভালো হবে। গুড, ভেরি গুড। এইবার আমার একটা লাগবে হলো 4 ফুট, একটা লাগবে 3 ফুট, একটা লাগবে 2 ফুট। গুড, ভেরি। খাদে খাদে কাটিয়ে আসতে হবে মাটিটা, তাহলে আমার পানির অক্সিজেন কমে গেল রাত 3টার পরে। এবার আমার পানি মাছ উপরে উঠে গেল, সাতালে নিচের থেকে উপরে উঠে গেল, 2 ফুটে চলে গেল। এবার সূর্যের তাপ আইছে 2-3 ফুটে চলে আসবে, চলে যাবে আস্তে আস্তে। তার নিজের ইচ্ছা কমফোর্ট জায়গা সে নিজেই খুঁজে নেবে, আমি কোথায় ভালো থাকি সে নিজে বুঝে। হ্যাঁ, সে নিজে বুঝবে। কিন্তু বাসার মতন জায়গা হলো 3 স্থলে পানি লাগবে। 3 স্থলে পানি হলে তার রেনু ফুটবে ভালো। আরেকটা জিনিস আমি ইন্টারেস্টিং লাগছে, আমি যখন হ্যাচারি মাছ সরবরাহ করছিলাম, ওই সকাল দিকে মাছগুলো একটু দুর্বল থাকে, তখন একটু সূর্যের তাপ ওঠে, অক্সিজেনের অভাব। হ্যাঁ না, ওই প্যাকেটের মধ্যেই, হ্যাঁ। বাট যখন টেম্পারেচার বাড়ে না, তখন মাছ গতি বেড়ে যায়। হ্যাচারি মাছের সূর্য যে সময় ওঠে ওদেরও গতি বেড়ে যায়, তার মানে তার টেম্পারেচার দরকার, লাইট দরকার। ওই লাইটের দরকার। ওই দেখা যাচ্ছে কি, ওই যে আমরা তো যশোরে আনতে যাই, আমরা যত ভোরে উঠোই আর যা এরম দেখা যাচ্ছে সূর্যের তাপে ছাড়ালেই ওই মাছটা প্রোডাকশন বলা হয়। আর যদি বৃষ্টি বর্ষা নামে, কেউ যেন ধরো, আমি তো নাই, কেউ যেন ডিম ফেলায় না, ওই ডিম ফেটে যায়, ডিম হয় না, বাচ্চা মার যায় সব মানে বৃষ্টির সময় ডিম ফেলা মানে রেনু যেটা। হ্যাঁ, ঠিক আছে। এখানে দাদার কথার মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট কথা, যেগুলো আমরা ভুল করে, সবাই করে এই জিনিসগুলো, সবাই করে। আপনি আজকে তো এটা শেখা বা যেটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, যে অভিজ্ঞতা, এটা একদিনে তো হয় না, এই খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুব অভিজ্ঞতা, খুব বিমানফুল কথাবার্তা। হ্যাঁ, সো হ্যাচারি মাছ ফার্স্টে দিতে হবে, ফার্স্টে ছাড়তে হবে, শেষের দিকে আসে আপনার ওই পুকুরের ভিতরে পুকুর করে মাছ দিতে হবে। আর নার্সিং পুকুরটা একদম পেরিকাটে পরিষ্কার করে তলা মেপে দিয়ে, তারপর নেটিং করে চুন দিয়ে, ওই চিটাগুড় পালিশ ইস্ট যেগুলো সিস্টেমিক দেওয়া, সেটা দিয়ে মাছ ছাড়লে 100% সার্ভাইভেলিটি। ওকে, পানি ভালো করতে হবে, পানি ভালো করলে পানি ভালো মাছ ভালো। আর একটা হচ্ছে যে আপনার আবাসস্থল করে দিতে হবে, কমোড যেটা। হ্যাঁ, ওই ডাল ফেলাতে হবে, জপ মাপ ফেলাতে হবে, কিছু না কিছু দাঁড়াবে। হ্যাঁ, ঠিক আছে। আর অনেকে যে ওই যে গর্ত করে একদম মানে কূপের মতো করে মাছ, এটা করা যাবে না, ও বেশি করা যাবে না, বেশি করা যাবে না। ওই 2-3 ফুট পানি, ওই যে 2-3 ফিট 3 ফিট 4 ফিট স্তরে 4 ফিট 3 স্থল হবে, 4 ফিট পানি হবে, 3 স্থল। গুড। তার মানে আমাদের রেনু মারা যাবে না। আমি ওই যে চিটাগুড় পালিশ ভালো খাবার যদি দেয়, তাহলে আমরা সম্পূর্ণ রেনুগুলো আমরা পেয়ে যাবো। আর রেনু পেয়ে গেলে আলটিমেটলি মাছ পাওয়ার লস হবে, লাভ হবে। ঠিক আছে, প্রচুর লাভ। থ্যাংক ইউ দাদা। ওকে।